নরেন্দ্র মোদী সাহেব বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত। ঢাকার রাজনৈতিক মঞ্চে এক নাটক রচিত হতে যাচ্ছে, যার স্ক্রিপ্ট লিখিত হচ্ছে দিল্লিতে। 5 আগস্টের বিপ্লবের পর থেকে যা ঘটছে তা শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার গভীর রাজনীতিতেই একটি নতুন মোড় বদলাচ্ছে। ভারতীয় হাইকমিশনার গতকাল পর্যন্ত তারেক রহমানের সাথে একটি অফিসিয়াল মিটিংয়ের নাম জুড়ে দিয়েছিলেন। মিডিয়া জানিয়েছে, নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে তারা সরাসরি বিএনপির নেতৃত্বের সাথে কথা বলছেন। ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যা ঘটল তাকে কেবলই কূটনৈতিক সৌজন্য, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে এমন কোনো গ্র্যান্ড বার্গেইন বা বড় ধরনের রফাদফা, যা আগামী দিনের বাংলাদেশের মানচিত্রই বদলে দিতে পারে? বিকেলের সেই সময়টায় গুলশান 2 এর সড়কটা ছিল রহস্যময়। একের পর এক কালো গাড়ি এসে থামছে বিএনপির অফিসের সামনে। ভেতরে বসে আছেন তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে নির্বাসনে ছিলেন, যাকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছিলেন আওয়ামী লীগের ক্ষমতাসীনরা। অথচ সেই তারেক রহমানের সঙ্গেই একই দিনে একই টেবিলে বসলেন ভারতের হাই কমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ডক্টর ইভারস আইজাবস। এটা কি কোনো সাধারণ ঘটনা, নাকি বাংলাদেশের রাজনীতিতে এমন এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে শত্রু আর মিত্রের সংজ্ঞা বদলে যাচ্ছে ঘন্টায় ঘন্টায়? 2004 সালে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মামলার মূল কারিগর হিসেবে যাকে বলা হয়েছিল, সেই মানুষটির সঙ্গে ভারতীয় হাই কমিশনার দৌড়ে যাচ্ছেন। ভারতের সেই মিডিয়া গোষ্ঠী যারা দিনের পর দিন তারেক রহমানকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মিস্টার 10% বা খাম্বা তারিক শিরোনামে কার্টুন ছাপত, আজ তাকে গণতন্ত্রের ত্রাণকর্তা, পরিপক্ক নেতা বলে তেল মাখাচ্ছেন। হঠাৎ কেন এই পরিবর্তন? ভারত কি সত্যি তারেক রহমানকে ভালোবেসে ফেলেছেন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট? বিশ্লেষকদের মতে দ্বিতীয়টি সত্য। 2004 সালে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের এক গভীর ফাটল তৈরি করেছিল। ভারতের গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে স্পষ্ট বলে দিয়েছিলেন, যদি তারেক রহমান ক্ষমতায় আসেন তাহলে ভারতের 7 সিস্টার কখনোই শান্ত থাকবে না। তৎকালীন ভারতীয় হাই কমিশনার ডেস্কে বিএনপিকে চিহ্নিত করা হয়েছিল প্রধান শত্রু হিসেবে। 2013 থেকে 2014 সাল শাহবাগ আন্দোলনের সময় প্রথম আলো, ডেইলি স্টার বা নারায়ণগঞ্জের মিডিয়ার কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে যে ভয়ানক প্রচার চালানো হয়েছিল, হাওয়া ভবনকে টর্চার সেল বলে ব্র্যান্ডিং করা হয়েছিল। সে সময় মাহমুদুর রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, -2 ফর্মুলা প্রয়োগ করে তারেক রহমানকে রাজনীতির বাইরে চিরতরে বের করে ফেলা হবে। ডেইলি স্টার পরবর্তীতে স্বীকার করেছিলেন, মিথ্যা তথ্য যাচাই না করেই তিনি তারেক রহমানের বিরুদ্ধে নিউজ প্রকাশ করেছিলেন। কিন্তু আজ 2026, 5 আগস্টের বিপ্লবের পর আওয়ামী লীগ রাজনীতি থেকে প্রায় নিশ্চিহ্ন। শেখ হাসিনা এখন রেসের অনুপযুক্ত। ভারত হয়তো বুঝতে পেরেছে, এই মুহূর্তে সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতায় আনা মানে 18 কোটি বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানো। আর বিএনপি, ভারতের কাছে এটা একটি মধ্যপন্থী দল। তারা জামায়াত বা এনসিপির মতো নয়। বিএনপিকে একটু তোয়াজ করলে, একটু ক্ষমতার লোভ দেখালে হয়তো ভারতের স্বার্থ হাসিল করা সম্ভব। কিন্তু ভারতের মূল টার্গেট কি? বিশ্লেষকরা বলছেন, ভারতের মূল টার্গেট বিএনপিকে ক্ষমতায় আনা নয়, আওয়ামী লীগকে বাঁচানো। ভারত জানে, জামায়াত বা এনসিপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে, তাদের বিচার হবে, ফাঁসি হবে, দল নিষিদ্ধ হবে। আর আমরা জানি আওয়ামী লীগ মানে ভারত। তারা দুজন পরীক্ষিত বন্ধু। তাই দিল্লির প্ল্যান হয়তো ভিন্নভাবে গঠিত, তাই দিল্লির গেম হয়তো অন্যভাবে সাজানো। এদিকে বিএনপির কাছ থেকে একটি প্রতিশ্রুতি নেওয়া, আওয়ামী লীগের ওপর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। ধীরে ধীরে আওয়ামী লীগকে মেইন স্ট্রিট রাজনীতিতে ফিরিয়ে আনা। বিএনপি হবে সেই সেতু যার ওপর দিয়ে হেঁটে লীগ আবার আসবে ক্ষমতায়। তবে এরই মধ্যে প্রমাণ চোখে পড়েছে বিএনপির নতুন আচরণে, তাদের অনেক কথাবার্তায়। জামাত ও এনসিপি যখন জোর গলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছেন, বিএনপির নেতারা বলছেন, আমরা নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাসী নই। কিন্তু আজ আওয়ামী লীগের নেতাগুলোকে গণহারে বিএনপিতে নেওয়া হচ্ছে। 5 বছর আগে যাদের রক্ত পিপাসু বলা হতো, আজ তাদেরকে বিএনপির জয়শ্রীতে স্বাগত জানাচ্ছে। এটি কি দিল্লির পরামর্শ, নাকি ক্ষমতার লোভ? 5 আগস্টের আগে বিএনপির ভারতের আগ্রাসন, সীমান্ত হামলা বা জলবায়ু চুক্তি ভঙ্গের বিরুদ্ধে কতবার ভীতিকর ঘোষণা দিত? কেন বিএনপির নেতা ভারতের বিরুদ্ধে একটাও জোরালো বক্তব্য দিচ্ছে না? হাই কমিশনের সঙ্গে বৈঠকে তারেক রহমানের মৃদু হাসি, যেন কোনো শত্রুই নেই। ভারত কেন জামায়াতকে ভয় পাচ্ছে? কারণ জামায়াত দিল্লির প্রেসক্রিপশন মানে না। তারা চায় রাষ্ট্রের আমূল পরিবর্তন, যেখানে ভারতের দাদাগিরির কোনো স্থান নেই।
বিশ্লেষকরা বলছেন, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং জামাত এনসিপি জোট ক্ষমতায় আসে, তবে বাংলাদেশ ভারতের প্রভাব শূন্যের কোঠায় চলে যাবে। তাই ভারত মন্দের ভালো হিসেবে বিএনপিকেই বেছে নিয়েছেন। তাদের বার্তা, জামায়াতকে ছেড়ে দাও, আমাদের ধরো। জামায়াত বাদ দাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় বসাবো। বিনিময়ে তুমি লীগকে নিঃশ্বাস নিতে দাও। তারেক রহমান কি বুঝতে পেরেছেন? 10 ট্রাক অস্ত্র মামলার সেই কাটা কি তার মনে আছে, যে মামলায় তাকে প্রায় রাজনীতির বাইরে ফেলে দিত? আজ যখন শাহবাগীরা, প্রথম আলো, ডেইলি স্টার যারা তাকে মাটিতে নামিয়েছিলেন সেই দিন, আজ তারা তাকে আকাশে তুলছে। তিনি কি বুঝতে পারছেন এটি একটি সাজানো ছক? শাহবাগী নেতাকর্মীরা যাদের তারেক রহমানের পাশে চাওয়া যেত না, আজ বিএনপির মিছিলে সেলফি তুলছে, পরামর্শ দিচ্ছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, তারেক রহমানকে বোঝানো যে আমরা তোমাদের পাশে আছি। এদিকে ভারতের এজেন্ডাও পরিষ্কার। বিপ্লবী শক্তিকে তারা আলাদা করতে চাইছে। বিএনপিকে দিয়ে জামাত ও 5 আগস্টের বিপ্লবীদের বিচ্ছিন্ন করছে। শাহবাগী মিডিয়া এখন খুব কৌশলে নিজেদেরকে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক বানাচ্ছে। যারা বিএনপির প্রশংসা করছে কিন্তু জামাত বা এনসিপির বিরুদ্ধে বিষোদ্গার হয়, উদ্দেশ্য তারেক রহমানকে বিশ্বাস করানো, আপনি একা চলুন, আমরা আপনার সাথে পুরোদমে আছি। আর বিএনপি যদি তাদের ফাঁদে পা দেয়, তবে এক সময় বিএনপি একা হয়ে যাবে। আর একা হাতে ভারত তাদের উপর পুরনো কায়দায় ছড়ি ঘোরাতে পারবে। এখানে সবচেয়ে জঘন্য যে নাটকটি চলছে তা হলো মিডিয়ার ভূমিকা। একসময় তারা তারেক রহমানকে সন্ত্রাসী বলে ব্র্যান্ডিং করত, আজ তারাই নায়ক বানাচ্ছে। তারেক রহমান যদি ভাবেন এই মিডিয়া কাভারেজ তার প্রাপ্য জনপ্রিয়তা, তাহলে তিনি বড় ভুল করছেন। 5 বছর পর সুযোগ পেলে তারাই আবার তাকে যোগীবাজ, দুর্নীতিবাজ বানিয়ে ছুঁড়ে ফেলে দেবে, কারণ তাদের অস্তিত্ব আওয়ামী লীগের সাথে জড়িত। বিএনপি তাদের কাছে শুধু সাময়িক আশ্রয়। যারা তারেক রহমানকে মাথায় তুলে নাচছেন, ইতিহাস সাক্ষী, তারাই এক সময় তারেক রহমানকে মাটিতে নামিয়েছিলেন। 5 আগস্টের পর প্রশাসনের কোনো বড় ধরনের সার্জারি হয়নি। হাসিনার বিশ্বস্ত ও ভারতের কাছে দায়বদ্ধ সেই আমলারা এখনো বহাল। তারেক রহমান যদি এই ফাঁদে পা দেন, তাহলে সেই দিনই তিনি দ্বিতীয় শেখ হাসিনা হওয়ার পথেই পা বাড়াবেন। তাদের প্ল্যান হলো তারেক রহমানকে ক্ষমতায় বসানো, জামাত ইসলামী বা ইসলামী শক্তিকে ধ্বংস করা। যখন বিএনপি দুর্বল হয়ে যাবে, তখন আওয়ামী লীগকে সেকুলার অল্টারনেটিভ হিসেবে ফিরিয়ে আনা। আর এটি হলো কাটা দিয়ে কাটা তোলার মতো। বিএনপি ভাবছে ভোটের মাঠের চেয়েও দিল্লির মেকানিজম শক্তিশালী। তার মানে হাসিনাকে যেভাবে ভারত টিকিয়ে রেখেছিল, তেমন ভাবেই তাকেও টিকিয়ে রাখবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে ভারতের এজেন্ডা আর বাংলাদেশের জনগণের এজেন্ডা এক নয়। বিএনপি যখন ভারতের কোলে বসছেন, তখন দেশে বিশাল অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক এতিম হয়ে পড়েছে। যারা এতদিন বিএনপিকে ভোট দিত, তারা এখন নতুন নেতৃত্ব খুঁজছে। তখনই জামাত ইসলামের সুবর্ণ সুযোগ। বিএনপি যদি দিল্লির তোষামত করে, তবে জামাতকে হতে হবে সার্বভৌমত্বের রক্ষক। অন্যদিকে চীন ভারতের প্রধান শত্রু। চীন চায় বাংলাদেশে ভারতের প্রভাব কমানো। জামাতকে চীনের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে তুলতে হবে। অন্যদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। ঐতিহাসিক দূরত্ব থাকলেও ভারতের বিরুদ্ধে ব্যালেন্স অব পাওয়ার তৈরি করতে পাকিস্তানের সাথে গোয়েন্দা ও সামরিক সম্পর্কও। এদিকে তুরস্কের এরদোয়ান মুসলিম বিশ্বের নেতা হতে চায়। তুরস্কের ড্রোন টেকনোলজি ও সফটওয়্যার পাওয়ার জামাতের জন্য অমূল্য। সৌদি আরব ও ইরান, চীন সাম্প্রতিক এই চিরশত্রু দুটিকে এক টেবিলে বসিয়েছে। জামাতকে এই ব্লকে ঢুকতে হবে। সৌদির অর্থ আর ইরানের রেজিস্ট্যান্স নেটওয়ার্ক দুটোই কাজে লাগাতে হবে। এই 5টি দেশ মিলে গঠিত এশিয়ান পাওয়ার ব্লক তৈরি করতে হবে জামায়াতকে। জামায়াতকে যেতে হবে বেইজিং বা আসকারার প্রদেশে। দেখাতে হবে বাংলাদেশ ভারতের পুতুল সরকার নয়, মুসলিম বিশ্বের বন্ধু সরকার। আজ বাংলাদেশের রাজনীতি দুটি ক্যাম্পে বিভক্ত। এক, বিএনপি ভারতের দয়ায় ক্ষমতায় যেতে চায়, তারা মনে করছে দিল্লির আশীর্বাদে ক্ষমতার চাবিকাঠি। অন্যদিকে ভারত থেকে আজাদি চায়, ভারতের শিকল ভাঙতে চায়। যদি জামাত ইসলামী এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ধারণ করে, তবে আগামী 20 বছর বাংলাদেশের রাজনীতি তার হাতেই থাকবে, কারণ জনগণের লেজ ধরা দল পছন্দ করেন না। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।